আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 3 দফা দাবিতে আন্দোলন করলেও আজ শিক্ষার্থীদের ওপর হামলার পর ওই ঘটনায় ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হন শিক্ষার্থী, পুলিশ সহ বেশ কয়েকজন। এরপর বিকেলে আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘণ্টা খানেক অবস্থানের পর তারা শাহবাগে গিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। তামজিদ সুমনের রিপোর্ট। পূর্বঘোষিত লং মার্চ থ্রু ঢাকা এই কর্মসূচিতে অংশ নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারসেল নিক্ষেপ, জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয় শিক্ষার্থীরা। এই ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীর বেশ কয়েকজন আহত হন। কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় আমরা মেনে নিব না। ডিপ্লোমারা কত সহজে গণপূর্ত বিভাগ থেকে বিসিএস ক্যাডার হয়ে যেতেছে, মানে বিসিএস ক্যাডার সবগুলো পদ দিতেছে। তারা ডিপ্লোমার পোস্ট নিয়ে প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা। যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে থেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। তারপরও তারা এই কাজটা করলো, যমুনা অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসপাস করা হয়েছে। হোটেল কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিকেলে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে নতুন 5 দফা দেয় শিক্ষার্থীরা। ন্যাক্কারজনক হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। সন্ধ্যায় সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে আন্দোলন চলা অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বুয়েটের ভিসি। আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। শাহবাগ থেকে অবস্থান সরিয়ে নিতে বুয়েটের ভিসির অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 প্রতিনিধির সাথে 2 উপদেষ্টার বৈঠক। সন্ধ্যার পর রেল ভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফজলুল কবির জানিয়েছেন, ছাত্রদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা। অংশীজনের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দিনভর নানা ঘটনা প্রবাহের পর বুধবার সন্ধ্যার পর রেল ভবনে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন 2 উপদেষ্টা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যমুনা অভিমুখে যাওয়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রেলওয়ে উপদেষ্টা ফজলুল কবির। তিনি জানান, অন্যান্য অংশীজনের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার। আমরা এটা কিভাবে দেবো? আমরা তো কমিটি হিসেবে বৈঠকে বসিও নেই। 2 জন লোক তো আমরা 7 জন লোকের প্রতিনিধিত্ব করতে পারি না। আরেকটা হচ্ছে যে আরও তো অংশীজন আছে, তাদের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনতে হবে, তারপরে যারা এমপ্লয়ার্স তাদের কথা শুনতে হবে, তারপরে অন্যান্যরা যারা আছে, ডিপ্লোমা প্রকৌশলী আছে, তাদের কথা শুনতে হবে। তারপরেই তো আমরা এই ধরনের কোনো একটা মন্তব্য করতে পারবো। এর আগে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা খুঁজে সুপারিশ করতে জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 8 সদস্যের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 1 মাসের মধ্যে তারা সুপারিশ তুলে ধরবেন সরকারের কাছে। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই।
এটা তারা আমাদের সাথে বসতে পারে। অন্তর্বর্তী সরকার আলোচনা করে সমাধানের আশ্বাস দেবার পর সড়কে অবস্থান বা নতুন কর্মসূচির প্রয়োজন নেই বলে জানিয়েছেন দুই উপদেষ্টা ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। ইফতেখার রেজা, এনডিপি নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ছাত্র প্রতিনিধিদের সাথে দুই উপদেষ্টার বৈঠকের পর এখনো কি বুয়েট শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন? এখন শাহবাগে বুয়েট শিক্ষার্থীরা অবস্থান করলেও কিছুক্ষণ আগে তারা তাদের কর্মসূচি তারা এখান থেকে প্রত্যাহার করেছে। তারা বলেছে যে আগামীকাল থেকে প্রতিটি ক্যাম্পাসেই তাদের সেই শাটডাউন কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। বিকেল 5টায় গণমাধ্যমে তারা কথা বলবে পরবর্তী কর্মসূচি নিয়ে। এটি তারা বলছিলেন। তারা সন্তুষ্ট নয়। তারা যেটি আমাদেরকে জানিয়েছে, যদি দেখাই পুরো শাহবাগ চত্বরেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। তারা যে সেই 3 দফা দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই তারা মূলত আন্দোলন করছিলেন। সেই 3 দফা দাবিগুলোর মধ্যে কিন্তু রয়েছিল যে নবম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে 33% কোটা রয়েছে সেটি বাতিল করতে হবে। তারা মূলত কোটার বিরুদ্ধেই মূলত এই আন্দোলন করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতে যখন দুপুরের পরপরই পুলিশের সঙ্গে যখন সংঘর্ষের ঘটনা ঘটে, তারপরে তারা বলছিলেন যে 50 ঊর্ধ্ব তাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়। সেই আহতর প্রেক্ষিতে তারা বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছিলেন। সেখানে তারা ক্ষমার জন্য তারা এখানে আসতে বলছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার কিন্তু এখানে এসে তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। তার পুলিশ যারা হামলা করেছেন এই শিক্ষার্থীদের উপরে, সেই বিষয়টা তিনি তার দুঃখ প্রকাশ করেন। তারপরও শিক্ষার্থীরা বলছেন যে এই বিষয়ে তারা সন্তুষ্ট নয় যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হবে। এছাড়া যেসব পুলিশ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তো প্রতিটি ক্যাম্পাসেই মূলত আগামীকাল সকাল থেকে শাটডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস হবে না বা কোনো ধরনের যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু থাকবে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ। মিতা, জানছিলাম বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল থেকে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। নবম এবং দশম গ্রেডে নিয়োগ সংক্রান্ত বৈষম্য দূর করার দাবি জানান শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া সহ 3 দফা দাবিতে চট্টগ্রামে 2 নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দেয় নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে সচিব জানান 33টি জেলার 82টি সংসদীয় আসনের 1893টি দাবি আপত্তির বিষয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। সব মতামত পর্যালোচনা করে খুব শীঘ্রই সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় 1টি আসন বাড়িয়ে 6টি করা হয় এবং বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট 39টি আসনে। পরিকল্পনাটা করেছি, সে কর্ম পরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, একটা দিনের জন্য খুব বেশি আটকাবে। আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। কিছু সংখ্যক রাজনৈতিক মহল নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে একটি শক্তি সচেতনভাবে নির্বাচন প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। এস আলম গ্রুপ দিল্লি গিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা পরিকল্পনা করছে নির্বাচন বন্ধের। হাসান মাহমুদের রিপোর্ট।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এই স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল। নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। গণ অভ্যুত্থানের 3 মাসের মধ্যে নির্বাচন হলে দেশে এত সংকট তৈরি হতো না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। বিএনপি সংস্কার চায় জানিয়ে মির্জা আলমগীর দ্রুত জুলাই সনদ প্রণয়নের তাগিদ দেন। বলেন, এখনও স্বৈরাচারকে অর্থায়ন করছে এক ব্যবসায়িক গ্রুপ। একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি আঁকা করি না, এসালাম দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 21 অক্টোবর এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি ক্যান্সারের মতো, এ থেকে জাতিকে রক্ষা করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 13শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে করা 5টি পৃথক রিভিউ আবেদনের উপর 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। আদেশের পর সাংবাদিকদের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করে অপরাধ করেছেন। তাই আপিল শুনানিতে খায়রুল হকের শাস্তি চাইবেন তিনি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি 13শ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। রিভিউর শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর এখনও নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনের ভোটকেন্দ্র বাড়ানো, অনলাইনে অপপ্রচার প্রতিরোধ সহ বেশ কিছু দাবিতে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিউটি অফ ডিউ ক্যাম্পাস সহ এই পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে যে আপনার শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না। এদিকে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন অপর কয়েকটি প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীরা যা চাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন। 90 একটা গণ অভ্যুত্থানের পরে এদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, কিন্তু 91-তে আর আপনার ডাকসু আসে না। 91 পরবর্তী কি এসেছে, আবারও গণরুম গেস্টরুম ফিরে এসেছে। নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ পথে সেনা সদস্য রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছু বিলবোর্ড কেউ ছাপিয়ে ফেলেছে, আবার অন্যরা সেটা নিয়ে তেমন একটা চিন্তা করে নাই, তারা আর করে নাই। আর যেহেতু তারা করে ফেলেছে, আমরা তাদেরকে আজকে সকালে যে টাস্ক ফোর্সের পক্ষ থেকে বার্তা চলে গেছে। এদিকে আচরণবিধি লঙ্ঘন করে টানানো ব্যানার ও বোর্ড অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর ভোট গ্রহণের দিন আবারও পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। দুপুরে 28 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার ঘোষণা দিলে ওই দিন দুর্গাপূজা শুরুর কারণ দেখিয়ে প্রতিবাদ করে প্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে 25 সেপ্টেম্বর তারিখ পুনরায় নির্ধারণ করে। শিডিউল অনুযায়ী আগামী 31 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই বাছাই চলবে 8 এবং 9 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি চলবে 14 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 15 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ অভ্যুত্থানে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবার নামে সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শুধু জুলাই আগস্ট নয়, যারা খেলাধুলা, মেধাচর্চা এবং সমাজে নানা দিক থেকে কৃতিত্ব অর্জন করেছেন, দলের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত 16টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করা হয়। 4 মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সভাপতি SM মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসলে ছাত্রদলের কর্মী সমর্থকরা আদালত চত্বরে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। আদালতের আদেশ শেষে রাজকে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন এই নেতার আইনজীবী। শিশুদের খেলার মাঠ নির্ধারণ না করে আবাসন ব্যবসায়ীদের চাপে রাজধানীকে ধ্বংস করার পথে হাঁটছে সরকার। উন্মুক্ত স্থান রক্ষার বিপরীতে ভবনের উচ্চতা বাড়ানো নিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছে নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP। তারা বলেন, ব্যবসায়ীদের চাপে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বাস্তবায়ন করতে পারছে না সরকার। রাজধানীর বাংলা মোটরের ড্যাপ সংশোধনের উদ্যোগ BIPর পর্যবেক্ষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিকল্পনাবিদরা। তারা আরও অভিযোগ করেন, 5ই আগস্ট পরিবর্তিত সময়ে ড্যাপ বাস্তবায়ন না করে উল্টো তা আবারও সংশোধনের চেষ্টা করছে সরকার। এতে অপরিকল্পিত নগরায়নের ঝুঁকি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির সদস্যরা। এ সময় BIPর সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান অভিযোগ করেন, পরিকল্পনাবিদদের মতামত না নিয়ে ব্যবসায়ীদের স্বার্থ গুরুত্ব দিচ্ছে সরকার।
ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন নামে, কখনো ভূমির মালিক, কখনো অন্য কোনো নামে তারা বারবার চাপ তৈরি করছেন। আরও চাই তাদের আরও বাড়াতে হবে সব কিছু, আরও আমাদের ভূমির উপরে চাপ বাড়াতে হবে, ভবনের উচ্চতা বাড়াতে হবে, ভবনের ইউনিট বাড়াতে হবে। অথচ আমরা যেই শহরে আমরা আলাপ করছি, আপনারা প্রতিদিন এই শহরে চলাচল করেন, এই শহর ইতিমধ্যেই প্রায় নির্জীব নিশ্চল একটা শহর। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি মসজিদ এবং একটি মন্দিরের জন্য জমি বরাদ্দের নথিপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমি থেকে অস্থায়ী মন্দির উচ্ছেদ মর্যাদাপূর্ণ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। ঐতিহাসিক চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির ঘিরে কোনো প্রকার অপতৎপরতা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি সংস্কারের জন্য তাৎক্ষণিক এলজিআরডি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না। চিটাগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 10 বছরের মধ্যে আর্থিক লেনদেন ক্যাশ থেকে ডিজিটালে রূপান্তর করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এমনটি জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ডাক বিভাগের সক্ষমতা না থাকায় নগদকে শীঘ্রই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল লেনদেন বৃদ্ধির আগে এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্যাশলেস সামিটে এসব কথা উঠে আসে। মেজবা হাসানের রিপোর্ট। প্রতিদিনের লেনদেনে ক্যাশের পাশাপাশি এখন ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ। বাজার থেকে বিল পরিশোধ সবখানেই জায়গা করে নিচ্ছে ডিজিটাল লেনদেন। এমন বাস্তবতায় ক্যাশবিহীন সমাজ প্রতিষ্ঠায় কতটুকু প্রস্তুত বাংলাদেশ? এখনো প্রায় 85% মানুষ নগদের উপরে নির্ভরশীল এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন তাদের ওই অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে প্রবেশ করতে পারেনি। এই সামিটে ক্যাশলেস অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন বক্তারা। বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশহীন লেনদেনের বিকল্প নেই। সরকারি নীতিমালার অবকাঠামো সেইটা একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনকে ক্যাশলেস ইকোনমির সাথে সংশ্লেষ করানো কিভাবে আমরা করব, এটার জন্য মনোযোগ দাবি করে আর কি। যাদের ম্যাটেরিয়াল ছাড়া অন্যান্য যে সকল খরচ আছে তার 50%-এর বেশি যদি ক্যাশ ট্রানজ্যাকশন হয় তাকে আমরা তাহলে এক্সট্রা একটা অ্যামাউন্ট যোগ করে ট্যাক্স করে দিব। অর্থাৎ তাকে পেনাল্টি করছি যে ভাই তুমি যদি ডিজিটাল ট্রানজ্যাকশন করতে না চাও তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। বাংলাদেশ এক্ষেত্রে সম্ভাবনা ও সংকট এ দুইয়ের মাঝে অবস্থান করছে জানিয়ে গভর্নর বলেন, কয়েক বছরের মধ্যে ক্যাশবিহীন সমাজ ব্যবস্থার দিকে যাবে দেশ। ক্যাশ আউট করে কম, ফ্যাসিলিটেট করো টু রিটেইন ইট, ইনসেন্টিভাইজ করো টু কিপ ইট ইন দ্য ওয়ালেট and use it from the wallet. দরকার হলে কিছু পয়সা বেশি দাও টু রিটেইন দ্য মানি ইন দ্য সিস্টেম। সবই হচ্ছে কিন্তু ক্যাশের ব্যবহারটা আমার কমছে না এবং আলটিমেটলি দ্য ক্যাশ ডিপেন্ডেন্সি অ্যান্ড ক্যাশ করাপশন, ক্যাশ ট্যাক্সিভেশন, ট্যাক্স এটসেট্রা সব অল দ্য এভিলস আর প্রিভেইলিং। প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ও সরকারের সক্ষমতা ঘাটতির কারণে অনেক কিছুই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে জানান বক্তারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। মানিকগঞ্জে হঠাৎ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। পরীক্ষা নিরীক্ষার পর যাদের ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসছে তাদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকে ঠান্ডা জ্বর কাশি নিয়ে হাসপাতালে আসছেন। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জে মশাবাহিত চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের ভর্তি করানো হচ্ছে, আর যাদের নেগেটিভ রিপোর্ট আসছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হচ্ছে।
ফুটবলে আবারও নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। নির্দেশনা অনুযায়ী অক্টোবরের মধ্যে নির্বাচন না করলে নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বিশ্ব এবং এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এএফসি। আগামী 30 অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ফিফা। ওই সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসনে পাঠানো হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। সবকিছুই ফেডারেশনকে স্বাধীনভাবে করতে হবে, কোনোভাবে ভারত সরকার কিংবা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। এর বাইরে গেলে 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার অনুমতি পাবে না ভারত। এর আগে 2022 সালের অগাস্টে ফুটবল ফেডারেশনের সরকারি হস্তক্ষেপের কারণে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। 3 বছরের ব্যবধানে আবারও নিষিদ্ধ হওয়ার শঙ্কায় দেশটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।